বাংলাদেশ পুলিশ সম্প্রতি জঙ্গি দমনে অভাবনীয় সাফল্য দেখানোর পরেও পেটোয়া বাহিনী হিসেবে তার বদনাম ঘুচিয়ে জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি, বরং পুলিশের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার সমীকরণ আলোচনায় আসছে বারবার। সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের ভিডিওতে দেখা যায় লাঠিসোঁটা হাতে দলীয় কর্মীদের বা বন্দুক হাতে পৌর মেয়রের ছোটাছুটি এবং গুলির অসহায় দর্শক পুলিশ, যারা সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হওয়ার পরেও মূল অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেনি। আবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী উচ্ছেদের ঘটনার পর যে ভিডিও বেরিয়ে আসে তাতে দেখা যায় সেখানে অতি সক্রিয় ইউনিফর্ম পরা পুলিশ দলে বলে সাঁওতালদের বাড়িতে আগুন দিচ্ছে, ঘরের বেড়া ভাঙছে, ফাঁকা গুলি ছুড়ছে এবং তারপর ঘটনাস্থল ঘিরে ফেলে সাঁওতালপল্লী পুড়ে ছাই হওয়ার জন্য অপেক্ষা করছে। গত নভেম্বরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র তৈরির বিরুদ্ধে হরতাল পালনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলতে থাকা শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে এবং সাংবাদিক সহ প্রতিবাদকারীদের কয়েকজনকে বেধড়ক পিটিয়ে সারা বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। কিন্তু কোন সমীকরণে 21শে আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভয়াবহ সেই গ্রেনেড হামলায় নিষ্ক্রিয় পুলিশ, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ চারদিকে ছড়ানো দেখেও এগিয়ে আসেননি, সেদিন নেত্রীর নিরাপত্তায় ব্যস্ত হয়ে পড়েছিলেন আলামত ধ্বংসে, তারাই আজ কোথাও পথে নামতে দেন না বিএনপিকে। যে বিএনপি তাদের আমলে বর্তমান অনেক মন্ত্রীকেই এই বাহিনী দিয়েই পিটিয়ে রাজপথে শুইয়ে দিয়েছিল, তারাই এখন বলেন পুলিশি রাষ্ট্রে গ্রেফতার, মামলা, গুম আর ক্রসফায়ারে রাজপথে বেরোবার জো নেই তাদের। পুলিশ নিজে কি ঠিক করে তার সক্রিয়তা নিষ্ক্রিয়তার ক্ষেত্র? এই নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি এবং সাবেক স্বরাষ্ট্র সচিব ডক্টর সাদত হুসাইন। স্বাগত আপনাদের দুজনকে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে পুলিশ কখন অতি সক্রিয় হবে, নেতিবাচক অর্থেই অতি সক্রিয়তা, এবং কখন নিষ্ক্রিয় থাকবে, সেটা কি পুলিশ ঠিক করে? দেখুন, পুলিশ নিষ্ক্রিয় থাকার তো কোনো অবকাশ নাই, এটা প্রত্যাশিত নয়। পুলিশকে যে দায়িত্ব আইন অনুযায়ী দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে পুলিশকে সবসময় তৎপর থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তবে এখানে কয়েকটি কথা সম্ভবত আমরা যা পুলিশকে নিয়ে ভাবি, পুলিশকে পরিচালনা করি বা পুলিশের বিপরীতে অবস্থান নেই বা পুলিশের প্রশংসা করি, আমরা মনে রাখি না। আমি মনে করি প্রথমে আমাদের মনে রাখতে হবে পুলিশ কিন্তু একটি সুশীল বাহিনী। এটা পুলিশ কিন্তু সামরিক বাহিনী নয়। এই সুশীল বাহিনীর তরফ থেকে সুশীল সমাজের প্রতি, জনগণের প্রতি যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্যগুলো সম্মুখ হয়ে পুলিশের সকল সদস্য যদি না জানেন, কিংবা পুলিশ পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা যদি এ সম্পর্কে সচেতন না থাকেন, কিংবা পুলিশ যাদের কাছে রাজনৈতিক পর্যায়ে জবাবদিহি করে তারা যদি এ সম্পর্কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না থাকেন বা না করেন, তাহলে পুলিশ তরফ থেকে আমরা প্রত্যাশিত ভূমিকা পালন আশা করতে পারি না। এদিকে আমি মনে করি সংশ্লিষ্ট সকলের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, আমাদের যে কথা মনে রাখতে হবে যে পুলিশকে আমরা সক্রিয় হতে দেখি প্রধানত সন্ত্রাস দমনে, প্রধানত আইন শৃঙ্খলা রক্ষাকরণে। তো এই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা রক্ষাকরণে এ কথা কখনো প্রত্যাশিত নয় যে পুলিশ ফুলের মালা নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা ইন্ধন যোগান তাদের সামনে দাঁড়াবে। এখানে পুলিশকে আমি মনে করি দমনমূলক প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে হবে, এবং এই প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে গিয়ে ক্ষেত্র বা সময় বিশেষে আমরা দেখি যে এবং বলি বা অভিযোগ করি যে পুলিশ তার যে ভূমিকা ছিল তার চেয়ে ভিন্নতর ভূমিকা পালন করেছে। এই অভিযোগটা যখন হয় তখন আমাদের মনে রাখতে হবে যে পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সন্ত্রাস দমনে, অপরাধ দমনে, কিংবা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকরণে, সেই দায়িত্ব পালন কোনো ক্ষেত্রেই এভাবে তারা যদি তাদের ক্ষমতা প্রয়োগ না করেন, কিংবা তাদের ভূমিকা সবার সামনে, যারা আইন অমান্য করেন তাদের সামনে উপস্থাপিত না করেন, তাহলে এটা পালন করা সম্ভব হয় না। আর যে কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো আমাদের সমাজে এখন পর্যন্ত আমি মনে করি যে আমরা
আমরা এই যে অপরাধ দমন কিংবা অপরাধকরণ, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি না। আমাদের মনে রাখতে হবে সকল প্রকার অপরাধ কিন্তু মানবাধিকারের লঙ্ঘন, এবং সকল প্রকার অপরাধ যদি মানবাধিকারের লঙ্ঘন হয় তাহলে পুলিশকে বা এই ধরনের সুশীল যে বাহিনী আছে রাষ্ট্রের, তাকে মনে রাখতে হবে যে মানবাধিকার রক্ষাকরণ তাদের প্রধান দায়িত্ব। তো মানবাধিকার রক্ষাকরণ যদি প্রথম দায়িত্ব হয়, তাহলে সন্ত্রাস দমনে কিংবা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকরণে যতটুকু আপনার শক্তি প্রয়োগ করা দরকার, ততটুকুই শক্তি পুলিশ প্রয়োগ করবে, তার চেয়ে বেশি প্রয়োগ করবে না। এই চেতনাবোধটা রহস্যগুলো ভেদ করতে চাইছি, এই চেতনাবোধটা আসা সম্ভব, শক্তি প্রয়োগ পুলিশ করুক। মানে বাংলাদেশে গত কয়েক মাসে যে ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে, এর মধ্যে রাজনৈতিক কোন্দল একটা বড় ধরনের শিরোনাম হচ্ছে এবং বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠছে। দেখা যাচ্ছে পুলিশ সাধারণভাবে সেক্ষেত্রে একেবারে নীরব দর্শক, কিন্তু ধরুন শান্তিপূর্ণ ছাত্র সমাজের হরতাল পালন হোক, শিক্ষকদের আন্দোলন হোক, সেখানে গিয়ে পুলিশ লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুটছে। কিন্তু সেই পুলিশই আবার, একদম রিসেন্ট ঘটনা বলি, সিরাজগঞ্জের ঘটনাটি আমি উল্লেখ করছিলাম, সেখানে পুলিশ আবার যখন গুলি নিয়ে, মানে বন্দুক নিয়ে পৌর মেয়র ছুটোছুটি করছেন এবং তারপর একজনকে গুলি করে মেরে ফেললেন, পুলিশ বলছে যে তারা বারবার মানা করেছিলেন কিন্তু তিনি শোনেননি এবং গ্রেফতার না করে চলে আসছেন। তার মানে শক্তি প্রয়োগটা তো যথাযথ জায়গায় হচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি আপনি যে সংশয় ব্যক্ত করেছেন, সেই সংশয়ের উত্তর, তার বিপরীত মন্তব্য কিন্তু আমি ইতিমধ্যেই করেছি। আমি মনে করি, এবং এই কথা আমি সোচ্চারিতভাবে সকলের সামনে উপস্থাপিত করতে চাই, এককালীন পুলিশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে, যে আমাদের সমাজে সকল অপরাধকে যদি আমরা মানবাধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচনা করি, তাহলে পুলিশ সকল অপরাধ দমন মানবাধিকার লঙ্ঘন দমন হিসাবে বিবেচনা করে অগ্রসর হবে। এই চেতনাবোধটা সমাজের সর্বপর্যায়ে জাগরিত হওয়া প্রয়োজন। এই চেতনাবোধের ভিত্তিতে পুলিশের প্রশিক্ষণও আমি মনে করি আপনার প্রসারিত করা প্রয়োজন। আমি একটি উদাহরণ আপনাদেরকে দেব। 1974 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আমি পড়াশোনা করতে গিয়েছি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের যে বৈদেশিক ছাত্রদের পরামর্শদাতা ছিলেন, তিনি আমাদেরকে একটি কথা বলেছিলেন, সে কথা আমার এখনো মনে আছে। তিনি বলেছিলেন, পুলিশ যদি কোনো সময়ে কোনো ক্রমে তোমাকে থামতে বলে, তুমি দৌড় দেবে না। যদি থামতে বলে এবং তুমি না থামো, তা পুলিশ যদি তোমাকে গুলি করে, পুলিশের কোনো অপরাধ নাই। এবং সেখানে দেখেন, সেই সমাজে, যেখানে আপনার বিকেন্দ্রীয়ন ঘটেছে, যেখানে জনগণের প্রতিনিধি সকল পর্যায়ে পুলিশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাপ্রাপ্ত, সেখানেও পুলিশ মাঝে মধ্যে এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হয় বা এমন কিছু এমনভাবে শক্তি প্রয়োগের কারণ হয়ে দাঁড়ায়, যা আমরা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিচার করলে মেনে নিতে পারি না। আমি আরেকটু সরাসরিভাবে যদি আপনাকে প্রশ্নটা করি, যে ধরুন পুলিশের তো প্রধান কাজ দুষ্টের দমন শিষ্টের পালন, সহজ ভাষায় যদি বলি, আপনার কি মনে হয় যে বাংলাদেশের পুলিশ আসলে সকল দুষ্টকে সমান চোখে দেখে তার দমন করতে পারছে, নাকি দুষ্ট শিষ্ট সে বিবেচনা করছে যে কার কি রাজনৈতিক পরিচয় তার ভিত্তিতে, মানে কোন দুষ্টকে সে ক্ষমতাসীন দলের অংশ মনে করে তাকে দমন করতে যাচ্ছে না, আর কোন শিষ্টকেও সে মনে করছে যে তারা রাজনৈতিক দলের ক্ষমতাসীনদের বিরোধী, কাজে তাদের দমন করা যায়? সকল দুষ্টকে পুলিশ দমন করতে পারছে এ দাবি আমি করব না, কিন্তু অধিকাংশ দুষ্টকে দমন করার জন্য যে সক্রিয় ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন, সে ভূমিকা বাংলাদেশেও তারা পালন করছে বলে আমি মনে করি। আর দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন যে কারো ছত্রছায়ায় পুলিশ কাজ করে কিনা, হ্যাঁ, অতীতে দেখা গেছে বারবার এই দেশে স্বৈর শাসন এসেছে, বারবার স্বৈর শাসনের প্রতিবিম্ব হয়ে আপনার গণতন্ত্রকে দূরে সরিয়ে আমরা গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক শাসন প্রচলিত করেছি, এবং পুলিশকে কিংবা প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে, যাদের গুরুত্ব এবং দায়িত্ব সংবিধানের 133 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, তাদেরকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ব্যবহারও করি নাই, প্রয়োগও করি নাই। তো এখানে পুলিশের ত্রুটি থাকতে পারে, ত্রুটি যে নাই এ কথা আমি বলছি না, কিন্তু সাথে সাথে একথা আমি বলবো, পুলিশ বা এই ধরনের সুশীল বাহিনী প্রয়োগ করার রাজনৈতিক দায়িত্বে বা প্রশাসনিক দায়িত্বে যারা আছে, তাদেরকে এ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। আপনি 21শে আগস্টের কথা বলেছেন। 21শে আগস্টে আলাদা করে আপনার সাথে কথা বলতে চাই। ডক্টর সাদত হুসাইন, আপনার কাছে জানতে চাই যে মানে প্রায়শই পুলিশ কোনো অপরাধে সংযুক্ত হয়ে গেলে পুলিশ বাহিনীর কর্মকর্তারাও বলেন যে
কোনো বিচ্ছিন্ন শৃঙ্খলা ভঙ্গকারী এবং অপরাধীর দায় তো পুলিশ পুরো বাহিনী নেবে না, এবং পুলিশের ভেতরে আসলে পরিসংখ্যান দেখলে দেখা যায় যে ব্যাপক পরিমাণ আভ্যন্তরীণ শাস্তি প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে যেই পুলিশটি 16 ঘন্টা ডিউটি করছেন সকল রকম প্রতিকূলতার মধ্যে, সেই পুলিশটিকে আসলে স্বাধীনভাবে সবসময় সিদ্ধান্ত নিয়ে তিনি কিভাবে কাজ করবেন সেটি ঠিক করতে পারেন? দেখেন, পুলিশ কিন্তু একটা বড় ফোর্স, এখন প্রায় 1.5 লক্ষ সদস্য আছে। তার চেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাঁ, বড় সব বড় 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 বাহিনী, কোনো সন্দেহ নেই। এবং যদি আপনি ওই কনস্টিটিউশনের খুব ফাইন পয়েন্ট আমি বলছি না, যদি আইন শৃঙ্খলা বাহিনী বলতে যে বাহিনীগুলি বুঝায়, আপনি আর্মি থেকে শুরু করে সবাইকে বোঝান, তাদের মধ্যে পুলিশের অলসো একটা ইউনিক পজিশন। আপনি মিলিটারি দিয়ে আপনি যে কোনো সাধারণ সময়ে আপনি যে কোনো কাজ উদ্ধার করতে পারবেন না। আপনি ধরেন মিলিটারিতে আপনার একজন বড় আর্মড ফোর্সে একজন বড় ভাই আছে আপনার, আপনি তাকে যে বলবেন যে এই জায়গাতে গিয়ে একটা কিছু করে আসো, সে পারবে না, কারণ তার মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড। সে ওই যেই জায়গাতে ডিউটি দেওয়া হয় শুধু সেই জায়গাটাতেই সে কিছু অপারেট করতে হবে, এবং তাও খুব কনস্ট্রেন্টের মধ্যে বা সীমাবদ্ধতার মধ্যে তাকে কাজ করতে হবে। বিডিআর যদিও সিভিল ফোর্স, বিডিআরও কিন্তু একই, তারা মুভ করে প্ল্যাটুনে বা কোম্পানিতে, এগুলিতে তারা মুভ করে এবং ওই পার্টিকুলার যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেইখানে এসে অপারেট করবে। কিন্তু পুলিশের হলো তার অপারেশনাল এরিয়াটা অনেক বেশি বিস্তৃত। যারা পুলিশের উপরের দিকে ধরেন আইজি থেকে শুরু করে, তার তো সারা বাংলাদেশ। সুতরাং আপনার যদি আইজি যদি আপনার মানে খুব আপন লোক হয়, আত্মীয় হোক বা বন্ধু বান্ধব হোক, সে যদি আপনাকে যে কোনোভাবে যদি হেল্প করতে উনি রাজি হন, আপনাকে অনেক কিছু করে দিতে পারবে। কারণ পুলিশ যে কোনো জায়গাতে যেতে পারে, যে কোনো জায়গাতে ইন্টারভিন করতে পারে। আপনি এখানে কিন্তু আরেকটা কথা আপনাকে বলি, আপনারা অনেক সময় র্যাবকে আমরা পুলিশ বাহিনীর বাইরে মনে করি, যে র্যাব করবে, পুলিশ করবে। র্যাব আর পুলিশ কিন্তু একদম একই জিনিস। র্যাব আইজিরই একটা ফোর্স। এর টেকনিক্যালি পুলিশের থেকেই একজন গিয়ে র্যাবের চিফ হয়। সুতরাং অপারেশনালি তাদের কিছু ভিন্ন স্বাতন্ত্র্য আছে। আর্মির লোকরা ওখানে অনেক বেশি ডেপুটেশনে আসে, আবার ডেপুটেশনের থেকে চলে যায়। সুতরাং কাজ করা হয়তো পদ, কিন্তু র্যাবও পুলিশের, আমি সেজন্য র্যাবকে আলাদা ধরছি না। তো এই ফোর্স যার হাত এরা, এবং এদের অস্ত্র আছে, আইনও আছে। আপনি অস্ত্র দিয়ে ফিজিক্যালি আঘাতও করতে পারেন, আবার আইন দিয়ে আপনি তাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরতে পারেন। এই দুটো জিনিস একসাথে থাকার ফলে, প্লাস তার আরেকটা আছে তার এজেন্সি, গোপন বাহিনী, তারা আপনাকে অন্যভাবে হ্যারাস করতে পারে, মানসিকভাবে কষ্ট দিতে পারে, কিছু না আপনার বাড়িতে গিয়ে নানানভাবে আপনাকে ভয় দেখাতে পারে, বলতে পারে, ভালো ভদ্রভাবে কথা বলবে, চা খাবে, কিন্তু আসার সময় হয়তো একটু বলবে যে খেয়াল রাখেন এদিকে, না হলে অসুবিধা হতে পারে আপনার কলজার মধ্যে। তো এগুলির সব সমাহার হওয়াতে পুলিশ একটা ইউনিক ফোর্স, যার অসম্ভব শক্তি আছে। এবং আপনি দুই ধরনের এখানে হয়, একটা হচ্ছে ম্যাক্রো লেভেলে ধরেন, সেইখানে কিন্তু তারা কমপ্লিটলি পলিটিক্যাল পার্টির আওতায়। যেই পার্টি শাসক দল যাকে আমরা বলি, শাসক দলের যা পলিসি থাকবে, তারা যেইভাবে করতে বলবে পুলিশ সেটাই করবে ম্যাক্রো লেভেলে। যেমন জঙ্গি দমনে আপনি অবিসংবাদিতভাবে সিগন্যাল দিচ্ছেন যে তোমার এই কাজ করতে হবে, এবং পুলিশ একটা ব্যাপারে সাংঘাতিকভাবেই, এখানে স্যারও মন্ত্রী ছিলেন, আগেও সরকারের উচ্চতর পদে ছিলেন। পুলিশ ইজ এ মাস্টার রিডার অফ ব্যালেন্স। তার ব্যালেন্সটা সাংঘাতিক, পাওয়ার ব্যালেন্স সাংঘাতিক, খুব তাড়াতাড়ি সে ধরতে পারে। এটা কি ইতিবাচক না নেতিবাচক? এইটা প্রফেশনালি একদিকে ইতিবাচকও ধরতে পারে যে হাওয়া কোন দিক থেকে আসছে, কোন দিকে যাবে। সুতরাং আমাকে তো সেইভাবে প্রথম বাঁচতে হবে। যারা আমরা চাকরি করি, ওই পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আপনার সাধারণ প্রশাসন বলেন, যারা জুডিশিয়াল নিচের দিকে সার্ভিস, সবাই আমরা কিন্তু আমাদের চাকরির তরক্কে কিভাবে হবে,
এবং সুখ শান্তি, আমি কি ধরে পারিবারিক নিতে পারি শান্তি যে তাহলে আপনি আসলে কিভাবে উত্তরটা দিলেন যে আসলে ব্যক্তি পুলিশ অনেক সময় ঠিক করেন না যে তার আচরণটি কি হবে? তার আচরণ তার স্বার্থে, ব্যক্তি পুলিশ বলে না, ব্যক্তি সকল কর্মচারী, প্রাইভেট সেক্টরের কর্মচারীও, আমি মনে করি আপনিও খেয়াল করুন প্রথমে যে আমার চাকরিটা ঠিক থাকবে কিনা, আমার ইনকাম ঠিক থাকবে কিনা, বাড়িতে কোনো ঝামেলা হবে কিনা। তো যেটা বলছিলাম, পুলিশ সেটা সরকারের সিগন্যাল নেয় এবং সিগন্যাল অনুযায়ী সে প্রপার কাজ করে। আর ইন্ডিভিজুয়াল লেভেলেও বেসিক কতগুলি সিগন্যাল পায় যে কখন সক্রিয় হবে কখন নিষ্ক্রিয় হবে সেই সিগন্যালটা কি করে পায়? আমি এই জন্য আসি, দুই ধরনের হয়। একটা হয় যে কিছু সিগন্যালের হয় যে যেমন একে এই করতে হবে, সে উপর থেকে ক্লিয়ার অর্ডার চলে আসে, ওরা একটা কথাই বলে উপরের নির্দেশ। আর কতগুলি আছে সে নিজে বুদ্ধি করে করতে। ওই যে আমি প্রথম কথাটা যেটা বলছি, 1.5 লাখের অধিক ফোর্স এখানে আপনার আইজি বলেন ডিআইজি বলেন একজন একজন করে কন্ট্রোল করতে পারে না। তাছাড়া আরও কতগুলি জটিল ব্যাপার আছে। পুলিশের কাজটা কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট। আমি যে চাকরি করেছি, সাজ যে চাকরি করেছেন, সে অনুযায়ী কিন্তু নয়। পুলিশের ওই যে 24 ঘন্টা আপনার 16 ঘন্টা ডিউটি বলেন, তারপরে রাত নাই দিন নাই, এগুলির ব্যাপার আছে। এই জন্য তাকে অনেক বেশি খাটাখাটনি করতে হয়, সে রিস্কও অনেক বেশি নিতে হয়। এবং সুতরাং তাকে নর্মাল আমার বিহেভিয়ার মতো যে বাসাতে এসে নাস্তা করি, ছেলে মেয়েকে দিনকে বসলাম, তাদেরকে একটু পড়াইলাম, পরের দিন স্কুলে দিলাম, এটা পুলিশ পারে না। পুলিশকে ওই যে বলছি, দ্বিতীয় হলো যখন তার এখানে গন্ডগোল হচ্ছে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার কাছে এএসপি বলছেন যে এএসপি ওরে নিষেধ করছে, ও করছে, কিন্তু ব্যক্তি হিসাবে সে ওই 2 থেকে 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। সেও কিন্তু হয়তো গুলি কট করে উপরের দিকে দিত বা এদিক ওদিক দিত, তখন সে ভয় করে যে এটার ইমপ্লিকেশন কি হবে, শিওর হয়। মানে সিগন্যাল পাওয়াটা কি কঠিন নাকি? মানে যখন সিগন্যাল পাওয়াটা কঠিন হয়ে যায় নাকি যখন সবচেয়ে বেশি, যখন ধরুন একই রাজনৈতিক দলের মধ্যে যখন মানে আপনি বলছেন যে সিগন্যাল খুব সহজে পুলিশ পায়, দুদিকে মারামারি হচ্ছে, সে কোথা থেকে কে তারে বলবে? এটা যদি শাহজাদপুরে জঙ্গি ধরা হইতো তাহলে সে ধরে ফেলতো, দৌড়াদৌড়ি করতো, জঙ্গিগুলি করলে সেও আটকে। কিন্তু শাহজাদপুরে একদিকে এমপি, আরেক দিকে হচ্ছে এমপিও আবার মানে 2 বারের এমপি, কিন্তু খেয়াল করুন এমপি আবার ভিন্ন পার্টি থেকে আসে। এমপি অরিজিনালি কিন্তু অন্য পার্টি ছিল। তো এখন সে হঠাৎ করে এখানে কাকে মেরে কোন ঝামেলার মধ্যে পড়বে সে তো বুঝতে পারে না কার কি লিঙ্ক। এখন সে যে এএসপি যে বলছেন সে এএসপি হয়তো ইয়াং হতে পারে বা প্রমোশন পেয়ে এএসপি হয়েছে, সে ওই 3 থেকে 5 মিনিটের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হয়। এগুলি কিন্তু মাইক্রো লেভেলে ইন্ডিভিজুয়াল অনেক সময়ই হয়। সে হয়তো গুলিও করতে পারতো, অথবা সে মনে করছে আমি একটু রিস্ক নিব না। নাসিরনগরের ঘটনায় পুলিশ নাসিরনগরটা কিন্তু ভিন্ন, একটু ভিন্ন। কারণ নাসিরনগর আর এটা, নাসিরনগরে দেখা যাচ্ছে যে 2টা গ্রুপের মধ্যে যে চলছে সেটা বেশ লম্বা। এখানে যেটা হয়, আমরা একটা কথা বলি, এরর অফ জাজমেন্ট নাসিরনগরে হয়েছে, আপনার গোবিন্দগঞ্জে হয়েছে। ওই যে ব্যালেন্স রিড করতে গিয়ে নাসিরনগরে হয়তো গোবিন্দগঞ্জেরটি তো আর শুধু এরর অফ জাজমেন্ট না, ওখানে তো সক্রিয় অংশগ্রহণ আছে। পুলিশের যেটা সক্রিয় অংশ মনে করছে যে আমার কিচ্ছু হবে না, এটা করলে খুশি হবে। সে উপর থেকে কোথাও থেকে একটা পাইছে যে ঠিক করে দাও। কেন আপনি গোবিন্দগঞ্জের যদি প্রথম দিকে ভালো করে পড়েন, ডিসি বলেন বলেন, সবাই কি বলছে যে জমি দিতে হবে, জমি এটা নিয়ে গেছে সরকার, এইটা জমি আমরা ফেরত দেব না, কথাবার্তা। নাসিরনগরের 2টা মধ্যে সে একটা গ্রুপকে সাপোর্ট করে ফেলছে, এরা বোঝা যায়। এবং সেইটা আলটিমেটলি দেখা গেছে যে ওই গ্রুপটা শক্ত না, এখানেও করেছে। এবং ওই লোক যে গুলি করে ওই লোককে মেরে ফেলবে, এটা এতদূর হয়তো সে চিন্তা করে না। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর যেটা বলছিলেন যে সকল মানবাধিকার লঙ্ঘন মানে লঙ্ঘন দমনই হচ্ছে অপরাধ দমন, এভাবে দেখতে হবে, সেটা দেখবার আসলে সুযোগ নাই। মানে আমার মানবাধিকার লঙ্ঘিত হলে পুলিশ হিসাব না মিলিয়ে আমাকে বাঁচাতে আসবে, তার সম্ভাবনা আসলে বাংলাদেশে তৈরি হয় না। মানবাধিকারের বিষয়টা স্যারের মতো মন্ত্রী যখন হন তখন উপরের দিকে হয়, সব মন্ত্রীও যে এটা আলাপ টালাপ করতে পারে তা নয়। পুলিশের যে ওই ওসি এসআই, সে ওইখানে মানবাধিকার চিন্তা করে যে মানবাধিকারের আমার কি হবে, এটা করলে এত কিছু চিন্তা করে না সে। আমি তো আপনাকে বলেছি যে কতগুলি সে মানে সিগন্যাল না পেলেও সিগন্যালই পায়, সে উপর থেকে। পুলিশ কিন্তু সবসময় খেয়াল করে
যে উপরের দিকে আমি আমার অসুবিধা হবে কিনা, তো আমি- সে পায়। তারপরে আর কতগুলি আছে অন দ্য স্পট তাকে ডিসিশন নিতে হয়। এটাকে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সের বালা এই বলে চাকরি টিকিয়ে রাখাও তো খুব কঠিন, তার খুব মানে এই অবশ্যই। চাকরি করা পুলিশ- এবং টিকিয়ে রাখা। difficult একটা চাকরি। বিরতির পর ডক্টর আলমগীর আপনাকে প্রশ্ন করব যে সংখ্যায় এবং সামর্থ্যে শক্তিতে পুলিশ বাহিনী গত কয়েক বছরে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, সেটা তাহলে যে পুলিশ বাহিনীকে এত হিসাব মিলিয়ে আসলে আপনার আমার অধিকার রক্ষা করতে হয়, সেইটা আমাদের জন্য ভালো হলো না মন্দ হলো? একটা বিরতির পর দর্শক আমরা ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সংখ্যায় শক্তিতে সামর্থ্যে গত কয়েক বছরে বাংলাদেশের পুলিশ বাহিনী অনেক গুণ বৃদ্ধি পেয়েছেন, কিন্তু ডক্টর সাদাত হোসাইন যে জায়গাটিতে যেতে চাইছিলেন যে তাকে আসলে এত রকম, এই বাহিনীকে এত রকম সিগন্যাল নিয়ে কাজ করতে হয় যে শেষ পর্যন্ত মানবাধিকার রক্ষা বা মানে আমাদের নিরাপত্তা বিধানই আসলে সে মূল কাজ হিসেবে করতে পারে না। তাহলে এটা ভালো না খারাপ? আমি সংখ্যা আমি শক্তিতে মানবাধিকারের পুলিশের কথা বলেছিলাম। মানবাধিকার মূলত যে কথা সেটা হলো মানবাধিকার ব্যক্তিগতভাবে আপনার শরীর রক্ষার অধিকার দেয়, আপনার সম্পত্তির অধিকার দেয়, রক্ষা করার অধিকার দেয়, আপনার সম্মান রক্ষা করার অধিকার দেয়। তো এটা ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা সবাই বিবেচনা করি, তাহলে আমি মনে করি ব্রিটিশ আমল থেকে প্রবর্তিত বা প্রচলিত অপরাধের যে প্রত্যয়গুলো আছে, সেই প্রত্যয়গুলো পরিবর্তন করে আমরা মানুষের অধিকার রক্ষা করলে দুই দিক থেকেই আমাদের যে সামর্থ্য আছে, আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যে প্রশিক্ষণ আছে, এটা আমরা প্রয়োগ করতে পারবো। এটা এখানে পরিবর্তন আনা দরকার। দ্বিতীয় যে কথাটা, যে তথ্যের উপর আমি জোর দেবো, তা হলো এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে পুলিশের সংখ্যা আমরা বাড়িয়েছি, পুলিশের সাজ সরঞ্জাম আমরা বাড়িয়েছি, এবং যে থানাগুলোর সংখ্যা ছিল বা পুলিশের যে বাহিনীর যে ছিল আপনার দুর্বলতা ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি। কিন্তু এত কথা বলার পরেও আমাদের দুটি কথা মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে অন্যান্য উন্নত দেশ, উদাহরণত ইউরোপ বা আমেরিকার তুলনায় প্রতি হাজার মানুষের জন্য যতজন পুলিশ আছে, সেই তুলনায় বাংলাদেশে এখনও পুলিশের সংখ্যা কম। আর দুই হলো অন্যান্য দেশে, উন্নত দেশে, যেখানে যাদের আইন শৃঙ্খলা রক্ষাকরণের প্রক্রিয়াকে বা ফলশ্রুতি থেকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের তুলনায় আমাদের এখানে পুলিশের প্রশিক্ষণের উপর যতটুকু জোর দেওয়া দরকার ততটুকু জোর আমরা এখনও দিতে পারিনি। এটা বাড়াতে হবে। আর পুলিশের যে সাজ সরঞ্জাম বাড়িয়েছে, সত্যি কথা, জননেত্রী শেখ হাসিনা বাড়িয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তথাপি বলা দরকার যে আধুনিক যুগে অন্যান্য দেশে যেভাবে যে মাত্রায় বেড়েছে, এবং আমাদের এখানে যারা অপরাধ করেন তারা যে মাত্রায় প্রযুক্তির সহায়তা গ্রহণ করেন, সেই মাত্রায় কিন্তু পুলিশের সাজ সরঞ্জাম আমরা বাড়াতে সক্ষম হইনি। এদিকে অধিকতর নজর দিতে হবে। অধিকতর নজর দিলে পুলিশকে একটি সুশীল সমাজের বাহিনী হিসাবে, সুশীল বাহিনী হিসাবে আমরা অধিকতর সফল বাহিনী হিসাবে দেখতে পাবো। কিন্তু এগুলোই কি মূল সমস্যা, নাকি সমস্যাটি এই যে পুলিশের মানে ক্ষমতার বদলের সাথে সাথে পুলিশের জন্য সিগন্যাল বদল? দেখুন, হয় ক্ষেত্র বিশেষে হয়, যারা ধরেন আপনার নিজেদের জাগতিক উন্নয়নের কথা, তরক্কির কথা চিন্তা করেন তাদের ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, এখনও আমাদের দেশে যে আইন আছে, সে আইন অনুযায়ী পুলিশ কেবলমাত্র আইনানুগ হুকুম মানতে বাধ্য। আমি যদি কাউকে বলি, ধরেন মন্ত্রী হিসাবে কিংবা ধরেন রাজনৈতিক ক্ষমতা অধিষ্ঠিত হয়ে যে ওকে খুন করো, এটা মানতে না, এটা পুলিশ মানতে বাধ্য নয়। যদি সে খুন করে তাহলে কিন্তু সে খুনের দায়ে পড়বে। তো যে কথা আমি বলছিলাম তাহলেই যে দেশে যে প্রচলিত আইন আছে, সেই প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ দায়িত্ব যদি সংশ্লিষ্ট সকলে পালন করেন, তাহলে আমি মনে করি এক্ষেত্রে পুলিশ অধিকতর সফলতা দেখাতে পারবে। এবং এর কিছুটা নজির আছে। যেমন ধরেন এই যে 10 ট্রাক মামলা, সেখানে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিংবা ধরেন 21শে আগস্ট মামলা চলছে, আপনি নিজে সাক্ষ্য দিয়েছেন, আমি নিজে সাক্ষ্য দিয়েছি, আমি ওখানে উপস্থিত ছিলাম। হ্যাঁ ছিল, আমি ছিল, এতে কোনো সন্দেহ নাই, আমি দিয়েছি। এবং আপনার আমাদের পরবর্তী পর্যায়ে যে পরীক্ষাগুলো হয়েছে, যে সমীক্ষণ হয়েছে, তাতে তা প্রকাশিত হয়েছে। তো এর বাইরে যেহেতু মামলাটি বিচারাধীন, আমার মনে হয় আমাদের ভিন্নতা কিছু বলা। পুলিশ নিষ্ক্রিয়তা, পুলিশের নিষ্ক্রিয়তা কি কখনো কখনো অপরাধ নয়? হ্যাঁ, নিশ্চয়ই অপরাধ।
আমি মনে করি নিশ্চয়ই অপরাধ। এবং সেক্ষেত্রে যে কথা ডক্টর সাদাত বলেছেন, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পুলিশকে যথাযথভাবে রাজনৈতিক যে নেতৃত্ব আছে, নেতৃত্বের তরফ থেকে আইনানুগ হুকুম দিতে হবে। যদি রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে, যেমন 21শে আগস্টের ক্ষেত্রে বলেছিল, আপনার স্বরাষ্ট্রমন্ত্রকের 300 গজ দূরে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আইনানুগ কোনো নির্দেশ তো পুলিশ পায়নি। পুলিশকে বলা হয়েছিল নিষ্ক্রিয় থাকতে, দৃশ্যত। যদি বলা হতো যে না, অপরাধ যে তরফ থেকেই হোক অপরাধ দমন করো, যারা এখানে অপরাধ করতে এসেছে তাদেরকে দমন করো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। এবং ওই যে বলাটা, ওই যে হুকুম দেওয়াটা, এইটা কিন্তু আইনানুগ হুকুম। এই হুকুমটা যারা দেয়নি তারা নিশ্চয়ই আইনের দৃষ্টিকোণ থেকে আপনার কেবলমাত্র বাংলাদেশে কি এটা একটা অন্ধ চক্রের মতো, যে মানে এইটাই চলতে থাকবে? যে এটা ধরেন বাংলাদেশে সম্ভবত অন্য দেশের তুলনায় কিছুটা বেশি হয়েছে, কিন্তু এমনও হতে পারে যে আমরা অধিকতর সচেতন হয়েছি। তবে ভিন্নতর দেশেও দেখা যায়, আমেরিকার মতো দেশেও দেখা গেছে যে পুলিশ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতিপয় ক্ষেত্রে অধিকতর সক্রিয় ছিল, কতিপয় ক্ষেত্রে সক্রিয় হয়নি। ডক্টর সাদাত হোসেন, মানে আমি যেটা মানে একটা, তার মানে কি এটা একটা চক্রের মতো, যে কখন পুলিশ বিএনপির জনসমাবেশে বা মিছিলে, মানে একটা 5 জনের মিছিলে ধরুন 15 জন গিয়ে পেটাবে, আর কখন পুলিশ দেখবে যে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হচ্ছে, নেতাকর্মীদের লাশ পড়ে আছে, কিন্তু সে পাশে দাঁড়িয়ে সেটা দেখবে আর আলামত নষ্ট করবে। মানে এটাই কি সিগন্যাল? দেখেন, একটা পলিটিক্যাল পার্টির শাসন ক্ষমতায় আসার সবচেয়ে বড় বেনিফিট বা বড় তার যেটা ইয়ে পায়, সুযোগ সুবিধা পেয়ে যায়, সেটা হলো এই যে সরকারের যত মানে এই জাতীয় কোয়ার্সিভ ফোর্স, শব্দটা আমি বাংলাতে কি হবে, যারা শক্তি প্রয়োগ করতে পারে, সেই ফোর্সটা তাদের কন্ট্রোলে চলে আসে। এটাই হচ্ছে, আমি পলিটিক্স করি, ক্ষমতায় আসতে চেষ্টা করি, একটা বড় ইয়ে হলে আমি এই সুবিধা বা এই ডিভিডেন্ডটা আমি পেয়ে যাই। মানে পেটোয়া বাহিনী শব্দটা তৈরি হয়। আমি চেষ্টা করি আমার হাতে এই যে শক্তিটা আছে, এটাকে শাসক দল যদি খুব মানে লিবারেল, প্রিস্টিন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস না করে, তাহলে তারা মনে করে যে মানে এটা সম্ভব বাংলাদেশে, মানে আপনি কি না, ডিফিকাল্ট পারবেন, বা মানে না, এটা খুবই ডিফিকাল্ট। আপনি ভালো থাকলেন, তার মানে এই যে পরবর্তীতে আপনি এলে বিরোধী দলে আপনি গেলে আপনাকে পেটানো হবে না। এটা ডিফিকাল্ট। বাংলা এটা হলে তো প্রিস্টিন লিবারেল ডেমোক্রেসি হলে সেখানে টলারেন্স এবং প্রতিশোধমূলক কাজ হবে না। কিন্তু এখনো যদি ভয় করে, এখনো আপনি শাসক দল ওনাদেরকে ওনাদের মেইন ভয় হলো যদি আল্লাহ না করে তারা যদি কোনো সময় হারায় ক্ষমতা, তাহলে ওনাদেরকে একইভাবে অত্যাচার করা হয়। এটা তো জানেন সব ওইভাবে। এই ভয়টা যদি টোটালি উঠে দিতে পারেন, তাহলে দেখবেন যে অনেক ইয়ে হবে, কিন্তু এটা হয় না। এখন পুলিশ টোটাল কন্ট্রোলে চলে আসে যতই বলেন, এবং এটা বাংলাদেশে আরেকটা খেয়াল করতে হবে, এটা ইউনিটারি কান্ট্রি, এক কেন্দ্রিক ব্যবস্থা, সুতরাং এখানে টোটাল কন্ট্রোল। এটা কিন্তু ইন্ডিয়ার মতো না, ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি, পাকিস্তানও ফেডারেল, আমেরিকা। যদি ইন্ডিয়াতে যদি আপনি বারাসতে একটা লোককে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার দেয় যে ওরে ধরে এনে আজকে তোমার ইয়ে করো, সে বেয়াদবি করছে আমাদের সাথে, তখন মমতা ব্যানার্জি বলবে আমি একটু খোঁজ নেই, আমার হোম মিনিস্ট্রি খোঁজ নেবে, নিয়ে ইয়ে করে রিপোর্ট করবে, এই করবে, হয়তো 15 দিন পরে কিছু হলো না, একটা প্রক্রিয়ার মধ্যে যাবে, সে নানান তদবির করবে এদিকে, কারণ সাবজেক্টটা ট্রান্সফার সাবজেক্ট। আমাদের তো ইউনিটারি গভর্নমেন্ট। আজকে যদি মাননীয় মন্ত্রী এখানে আছেন, হোম মিনিস্টার যদি বলে যে ভাঙ্গুরাতে একটা লোক ইয়ে করছে, বেয়াদবি করছে বেশি, ওর ঠ্যাংটা ভেঙে দাও, বিকালে ট্রেতে করি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এ দিয়ে বলবে এই যে স্যার। নিয়মে কি লেখা আছে, মানে জেলা প্রশাসক বা জেলা প্রশাসনকে কি মানে ইনক্লুড করবার কথা আছে নিয়মে অনেক কিছু লেখা থাকে। আবার এইটাও পুলিশকে দিতে পারবেন না সুযোগ যে আমি প্রত্যেকটা অর্ডারের পরে আমি লিখে দেব যে ইহা বাংলাদেশের সংবিধান এবং আইনের সাথে পরিপন্থী নয়। তাহলে পুলিশকে যে কোনো কাজ করতে বলেন, সে বলবে আমি একটু চিন্তা করে দেখি আইন, আমি কনস্টিটিউশন। পুলিশ ফোর্স কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে ওই সুবিধা দেওয়া যাবে না। ফর দ্যাট ম্যাটার প্রশাসনের কেউরও একবারে ওইরকম ঢালাও সুবিধা দেওয়া যাবে, সেই সুযোগটা পুলিশ নেই। আমাদের শাসক দল যদি ধরেন তাকে দিয়ে খারাপ কাজ কম করায়, তাহলে কিন্তু পুলিশও খারাপ কাজ কম করবে। আমি একটা বিরতির পর এসে আলোচনা করতে চাই যে এই সাম্প্রতিক পুলিশ সপ্তাহে হেফাজতে মৃত্যু নিবারণ আইন, আপনাদের সময়ে সংসদে পাশ হওয়া এই আইনটি বাতিলের
প্রত্যাশা করেছেন তারা প্রধানমন্ত্রীর কাছে, সেটা কেমন হবে? এবং অনেক পুলিশ যে শাস্তি পান, এটা আসলে পুলিশ বাহিনীর কি চিত্র তুলে ধরে, সেটাও আমি জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। দর্শক, ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, পুলিশ সপ্তাহে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পুলিশ বাহিনী থেকে বলা হয়েছে যে হেফাজতে মৃত্যু নিবারণ এবং নির্যাতন নিবারণ যে আইন আপনারাই সংসদে, আপনাদেরই একজন সংসদ সদস্য তুলেছেন এবং পাশ করেছেন, সেই আইনটি বাতিল করা। এবং তারা বলছেন যে সাম্প্রতিক এক আদেশে আদালত বলেছেন যে হেফাজতে নির্যাতনে কারো মৃত্যু হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়েও সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারে। এটিও তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে বলছেন তারা। প্রধানমন্ত্রী একটু সমর্থনের সুরে কথা আগের বলেছেন। থেকে যে আইন আছে সে আইনে হেফাজতে, পুলিশের হেফাজতে যদি কারো মৃত্যু হয় সে সম্পর্কে তদন্ত করার এখতিয়ার কিন্তু আদালতের আছে। এটা নতুন কিছু না। যেটা বলা হয়েছে সেটা হলো এই যে কিছু কিছু ঘটনা বিএনপি জামাত আমলে ঘটেছে, যে ঘটনাগুলো এই বিশ্বাসের জন্ম দিয়েছে যে পুলিশের হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় এবং নির্যাতন করলে ক্ষেত্র বা সময় বিশেষে কারো কারো মৃত্যু ঘটতে পারে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে পুলিশের হেফাজতে যেন কারো মৃত্যু না হয়, মৃত্যু হলে এটা দণ্ডনীয় অপরাধ হবে। তারপরে এখন যদি হেফাজতে মৃত্যু নাই হচ্ছে, তাহলে পুলিশের এটা নিয়ে কনসার্ন কেন? আচ্ছা, পুলিশের এটা উৎকণ্ঠিত এই জন্যে যে পুলিশ মনে করে যে পুলিশকে তার সৎ কাজে প্রতিরক্ষণ দিতে হবে। এটা সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সৎ কাজে যদি আমি পুলিশকে প্রতিরক্ষণ না দেই রাজনৈতিক নেতা হিসাবে, তাহলে পুলিশ সন্ত্রাসকে ধরার জন্য এগোবে না, ডাকাতের গুলির সামনে দাঁড়াবে না, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তার তরফ থেকে যতটুকু ক্ষিপ্রতা নিয়ে এগিয়ে যাওয়া দরকার ততটুকু ক্ষিপ্রতা যাবে না, দাঁড়িয়ে থাকবে। কাজে তার যে সন্দীপনী শক্তি, তার ভিতরে যে উৎসাহ কাজ, আপনারা তাকে আপনার ভালো কাজে এবং ক্ষিপ্রতার সাথে ক্ষিপ্র কাজে আপনার সন্দীপিত করে, সেটা সংরক্ষণ করতে দেবে। পুলিশকে এই প্রতিরক্ষণ দিতে হবে, প্রতিরক্ষণ না দিলে তো হবে না। আমি একটি ঘটনার কথা বলি। আপনি বারবার ভালো গণতন্ত্রের দেশ, ভালো দেশের উদাহরণ দিচ্ছিলেন। সেসব দেশে কি পুলিশ এইরকম এক মানে ইনডেমনিটি পায় নাকি? পুলিশের তো এই ধরনের হেফাজতে মৃত্যুর আইন থাকা তো একটি ভদ্র দেশের লক্ষ্য। এটা সব দেশে আছে, আমাদের দেশে আছে, এবং যখন এই দাবি উঠেছিল তার আগেও ছিল। আমরাও যখন আপনার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি, মহানগর ম্যাজিস্ট্রেট করেছি, আমরা সেই আইন প্রয়োগ করেছি। কিন্তু যেটা বলা সেটা হলো এই যে পুলিশকে অযথা যদি আমরা যে কোনো অপরাধের জন্য দায়ী করি, তাহলে পুলিশ তো কাজ করতে পারবে না। এটা মনে রাখতে হবে। পুলিশকে তো একটা সুনির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে। আমি ওই যে কথা আগে বলেছিলাম সেই কথাই আমি পূরণ করবো, যে আমি অপরাধীকে ধরার জন্য পুলিশকে ফুলের মালা দিয়ে পাঠাতে পারি না। পুলিশকে অস্ত্র দিয়ে পাঠাতে হবে, পুলিশকে শক্তি দিয়ে পাঠাতে হবে, এবং এই অস্ত্র এবং শক্তি পুলিশ প্রয়োগ করবে। পুলিশ প্রয়োগ করবে সমাজের তরফ থেকে, এখানে ব্যক্তিগত দলগত তরফ থেকে পুলিশ এটা প্রয়োগ করে না। আমি একটি উদাহরণ দেবো। আপনাদের সম্ভবত মনে আছে, রাজশাহীতে পুলিশের উপর যখন আক্রমণ হয়েছিল, ওই খালেদা জিয়ার সময় যখন এই আগুন পোড়াও টোড়ার আন্দোলন ছিল, তখন একজন পুলিশ আহতের পড়েছিল, সড়কে পড়েছিল আপনার জ্ঞানহীন হবে। তাকে আপনারই মতো একজন মহিলা দৌড়ে যেয়ে তাকে আপনার নিজের কোলে উঠিয়ে তাকে সেবা শুশ্রূষা করেছেন। পরবর্তীকালে সেই মহিলাকে আমি আনিয়েছিলাম ঢাকাতে, তিনি এখন আপনারা আমাদের সুপ্রিম কোর্টে কাজ আমরা দিয়েছি। কিন্তু যেটা বলা সেটা হলো এই যে মহিলা ছুটে গেলেন, কেন গেলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম। তো তিনি বললেন যে পুলিশকে মারা হয়েছে উনি তো কোনো দোষ করেননি, আর এই পুলিশ তো আপনাকে রক্ষা করছে, কাজে আমি যাবো না কেন? ঠিক তেমনি লক্ষ্য করুন, চট্টগ্রামে মাসখানেক আগে একজন পুলিশ কনস্টেবল, এসআই বা কনস্টেবল, তিনি এগিয়ে ডুবন্ত ছেলেকে আপনার জন্য উঠিয়ে নিয়ে এসেছেন। কী জন্য নিয়ে এসেছেন? নিশ্চয়ই তার ভিতরে প্রণোদনা ছিল, আপনার সমাজ সেবা করার, সমাজকে বাঁচার যে একটা স্পৃহা আছে, এটা ছিল। তখন মানুষ হিসেবে কাজ করতে পেরেছেন, তাকে সিগন্যালের অপেক্ষা করতে হবে। রাইট। এটা ওই প্রশিক্ষণের মাধ্যমে, সন্ধি প্রশিক্ষণের মাধ্যমে এটা তার ভিতরে আপনার করতে হবে। আমি আপনাকে আরেকটা ঘটনার কথা বলি। সেটা হলো এই যে আমি যখন জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম যশোরে, তখন এখন বলা যেতে পারে, এককালে হয়তো বলতাম না, আব্দুল হক সাহেব বামপন্থী রাজনীতি করতেন। আব্দুল হককে জিয়াউর রহমান ধরার নির্দেশ দিলেন। ধরার জন্য পুলিশ গেল, আমরা বসে পুলিশ বলছি যে এখান থেকে এখানে এগোচ্ছে, এবং শেষ পর্যায়ে যখন আমরা শুনলাম যে আব্দুল হক প্রায় ধরা পড়ে যাবেন, তখন আমাদের কাছে প্রতিবেদন আসলো যে না, আব্দুল হককে ধরা সম্ভব হয়নি, অন্যদেরকে ধরা সম্ভব হয়েছে। আমি বুঝতে পেরেছি। পরদিন সেই পুলিশ অফিসারকে ডেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কেমন হলো?
স্যার এই যে একজন লোক আব্দুল হক বামপন্থী রাজনীতি করেন মেনে নিলাম, কিন্তু তিনি কোনো অন্যায় তো করেননি। তিনি যে তার এলাকায় তার গ্রামে তিনি সুবিচার করেন, মানুষকে শান্তিপূর্ণভাবে থাকতে দেন, এবং সবচেয়ে বড় কথা যারা গরিব আছে তাদেরকে সহায়তা করেন, ছাত্রদের আপনার স্কুলে নিয়ে যান। তার বিরুদ্ধে আমি তাকে আমি কীভাবে গ্রেপ্তার করব? আমি তার নাম প্রকাশ তখন করি নাই, এখন আমি মনে করি 8 বছর পরে প্রকাশ করার প্রয়োজন সময় এসেছে। এবং এই সময় আসার সময় আমি কথা বলতে চাই, ওই যে পুলিশ অফিসার আব্দুল হককে তখন গ্রেপ্তার করেননি, তিনি সমাজের ভালো মন্দ বিবেচনা করে ওই মানব অধিকারের দৃষ্টিকোণ থেকে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটি পালন করেছিলেন। যে তার বিবেচনা বোধ তখন কাজে লাগিয়েছেন। ডক্টর সাদাত হোসাইন, আপনি বলছিলেন যে 1.5 লাখ এবং ডক্টর আলমগীর বলছিলেন 1.5 লাখেরও বেশি এখন পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা। গত পুলিশ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2016 আগস্ট পর্যন্ত হিসাবে 76,500 পুলিশ সদস্য আসলে বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন। এটা কি একটা বড় পার্সেন্টেজই আসলে নানা রকম শৃঙ্খলা ভঙ্গ অপরাধের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার লক্ষণ? না, পার্সেন্টেজটা তো বড়, কোনো সন্দেহ নেই। মোটামুটি ধরতে পারেন যে 50%। তবে পুলিশের শাস্তি কিন্তু অন্য মতো নয়। পুলিশ অনেক সময় ছোট ছোট শাস্তি পায়, এবং পুলিশের অফিসারদের বা পুলিশের মানে এএসআই এরাও ওই ছোটোখাটো শাস্তিকে মানে তারা শাস্তি মনে করে। আমি তো লাল দাগ পড়ে, আমি পিএসসিতে থাকতে এদের কেস ডিল করতাম এবং বহু লোকের শাস্তি দেওয়া হতো। ওরা কিছু না, 2 বছর হয়তো ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে, করেছে, সে ওই 2 বছর বসে থাকে, তার তো চাকরিতে তো ইনক্রিমেন্টের ওনাদের অনেক সময় না, বলছি ওরা হয়তো কেয়ারও করে না, ইনক্রিমেন্ট দেখা যাবে পরে, ওরা চাকরি করে, তারপরে আবার 2 বছর পরে উঠে চলে যায়। প্রমোশনের সময় আবার একটু অপেক্ষা করে, কেউ কেউ দেরিতে প্রমোশন। পুলিশে মনে হয় এরকম। ওই আমার একটা ড্রাইভার ছিল। আমি জানতে চাই আসলে পুরস্কারের কি ব্যবস্থা, কারণ ডক্টর আলমগীর যে কথাটি বলছিলেন সেটা থেকে আমি বলতে চাই যে আমার খুব মনে হয় যে এই যে হুলিয়া আর্টিজান হামলার আমরা দেখেছি যে 2 জন পুলিশ সদস্য ছুটে গেলেন এবং 2 জন নিহত হলেন। শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে 2 জন নিহত হলেন। তো মানে আমরা যখন আসলে নিহতের সংখ্যাও বলি, হুলিয়া আর্টিজানে 20 জন ভেতরে মারা গেছেন যতবার বলি, আমরা সাংবাদিকরাও কিন্তু পুলিশের কথা উল্লেখ করি না। তার এই যে এক রকমের থ্যাঙ্কলেস জব, সেই জবে আসলে জব থেকে পুরস্কৃত হন তো তারা? না, পুরস্কৃত হন, কারণ পুলিশে খেয়াল করবেন সিভিল বাংলাদেশে তো কোনো সিভিল অ্যাওয়ার্ড এখন আর দেওয়া হয় না। অন্য যে কোনো অধিদপ্তরের লোক তাদের নামের পিছনে কিন্তু নাই যে এই প্রেসিডেন্ট পুলিশ মেডেল, পিপিএম, তারপরে আইজির পুলিশ মেডেল, এগুলি সবই অবশ্যই, এগুলি 3-4টা যখন লাগায় তখন পুরস্কার, এবং তাকে তখন পরবর্তীকালে যদি তার বিরুদ্ধে কোনো হয়, অ্যাকশনও হয়, এই জিনিসগুলি কিন্তু তাকে হেল্প করে। প্লাস এখন ঝুঁকি ভাতা করা হয়েছে, তারপরে অন্যান্য সুবিধাদি করা হয়, কিন্তু নেচারটাই এরকম যে কিছু ঝুঁকি পুলিশকে নিতে হবে, কিছু কষ্ট, কিছু অন্য থেকে করে। আমি পুলিশের অফিসারদেরকে ডেকে জিজ্ঞেস করছিলাম যে ধরো মতিঝিলের, তখন থানা এতগুলি ছিল না, মতিঝিল থানার ওসি, সে কি মানে সকালে আসলো, বিকালে বাড়ি গেল, ছেলে মেয়ে নিয়ে পড়াইতে বসলো, তারপরে করলো, এরকম পারবে? কোনো পয়সা টয়সা খাইলো না, কোনো কিছু খাইলো না, একেবারে 1 to all যারা খুবই নাম করা অফিসার এবং হয়ে তারা বলছে যে না, এটা মতিঝিল থানার পুলিশ ওসি এটা পারবে না। যদি সে আপনি যেটা বলছেন এইভাবে চলতে চায় একজন ভালো অফিসার হিসাবে, মডেল অফিসার, তাহলে পরের দিন শাপলা চত্বরে দেখবেন সে চিতই পড়ে আছে। তাকে কারণ ওই খাওয়া, ওই যে বেতনের যে এটা দিয়ে তার চলবে না। মানে তাহলে রাজনীতি বা ব্যবস্থা না বদলালে কি আসলে পুলিশের পক্ষে জনগণের বন্ধু হয়ে ওঠা সম্ভব? মানে আমরা পুলিশকে যত গাল দেই, সে গাল কি আসলে তাহলে তাদের প্রাপ্য? দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগে দিয়েছি। আমি বলেছি জনগণকে সচেতন হতে হবে, জনগণকে অধিকতর চেতনাবোধ নিয়ে পুলিশের যে সমস্যাগুলো আছে সমস্যা দূর করার জন্য এগিয়ে যেতে হবে। ঠিক তেমনি পুলিশের যে প্রশিক্ষণ আছে, যে প্রশিক্ষণের উপকরণগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে। ওই যে কথা আমি বললাম যে মানবাধিকার লঙ্ঘন হিসাবে সকল অপরাধকে বিবেচনা করতে হবে, এবং ঠিক তেমনি মানবাধিকার লঙ্ঘন নিবারণ করার জন্য আমি যখন সমাজের তরফ থেকে মনে করব যে এই বাহিনী আমার আছে, তখন কিন্তু তাদের প্রতি আমি আরও শ্রদ্ধাশীল হব। আমি একটি উদাহরণ আপনাকে দিচ্ছি। এই যে হেফাজত ইসলাম একবার ঢাকা আক্রমণ করেছিল, আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। হেফাজত ইসলামের এই যে আপনার সংবিধান বিরুদ্ধ, আইন বিরুদ্ধ কাজ, এই আইন বিরুদ্ধ কাজ পুলিশ দমন করেছিল।
করেছিল, প্রশংসনীয় দমন করেছিল এবং যেভাবে তারা করেছিল, যে প্রক্রিয়া তারা অনুসরণ করেছিল, সবচাইতে কম আমরা কম আঘাত আঘাত প্রয়োগ করে বা বল প্রয়োগ করে তারা কাজটি করেছিল। এটা তো আমি মনে করি এটার জন্য তো পুলিশকে সম্মান করা দরকার। পুলিশ আমি মনে করি তখন বলতে দ্বিধা নেই, আমাদের সমাজের অন্যান্য যে আপনার যে বাহিনী আছে তারাও কিন্তু এই কাজে এগিয়ে আসতে ততটুক তারা ইচ্ছা প্রকাশ করেনি। পুলিশ এসেছিল বিনা বাক্য বয়ে, তারা জনটি শেখ হাসিনার নির্দেশ মেনেছিলেন, আমাদের নির্দেশ সেখানে জনগণের বন্ধু হয়ে ওঠা, জনগণের বন্ধু হয়েছে। যদিও আমার হেফাজতে ইসলাম প্রসঙ্গ ওঠায় এখন সরকারের সঙ্গে তার সখ্য নিয়ে নানা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করছে, কিন্তু সেই সুযোগ আজ নাই। ডক্টর সাদাত হোসাইন, আপনার কাছে পুলিশ আমাকেও গ্রেফতার করেছিল দুবার, যে আমি এই ব্যাপারে এদিক থেকেও দেখেছি ওদিক থেকেও দেখেছি। এই এদিক থেকে দেখা ওদিক থেকে দেখা, পুলিশের আচরণ বদলে যাওয়া, এর শেষ হয়ে জনগণের বন্ধু হওয়া আসলে সম্ভব কিনা? দেখেন, এই টার্মগুলি আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। আমি একটু অন্য টাইপের। ওই যেমন বলে না বাবা ছেলের বন্ধু হইতে হবে, ইয়ে করতে হবে, আমি ওইখানেও বিশ্বাস করি না। আমি বলি যে আমি ফাদারলি হব, ওই ফ্রেন্ডলি, আমি বাবাই হতে চাই, ফ্রেন্ডলি এগুলি পুলিশের ইয়েও পুলিশ জনগণের পুলিশ হবে। জনগণের বন্ধু টন্ধু এগুলি কথাবার্তা বলে তার মূল দায়িত্ব থেকে করে কতগুলি রোমান্টিক কথা টথা বলা হয়। পুলিশ জনগণের পুলিশ হবে। পুলিশের যে প্রফেশনাল প্রাইড অ্যাজ পুলিশ সেটা থাকতে হবে সুশীল ভাই, সেখানে তার ওই জনগণের বন্ধু হয়ে প্রাইড নেওয়ার দরকার নেই। পুলিশ জনগণের পুলিশ হয়ে প্রফেশনাল অ্যাচিভমেন্টের মাধ্যমে তার প্রাইড নেবে। এগুলি আমাদের ঠিক করতে হবে। যে আমি একবারে ক্লিয়ার, খুবই খারাপ লোক বলবে আমাকে, আমি বলছি না, আমি এই ফ্রেন্ড হইতে রাজি না, বাবা আমি ছেলের ফাদারলি হতে চাই। ডক্টর সাদাত হোসাইন, ধন্যবাদ আপনাকে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই রাজকাহনের এই পর্বে যোগ দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সবার মতে হলো ইসি, এই নিয়ে আমাদের সাথে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। সাথে থাকবেন আপনিও।